আজকের আমরা শুরু করছি জটিল যৌগ বা কোঅর্ডিনেশন যে কম্পাউন্ড, সেই জটিল যৌগ বা কোঅর্ডিনেশন কম্পাউন্ড সম্পর্কিত ভার্নারের কোঅর্ডিনেশন থিওরি বা ভার্নারের সবর্গীয় তত্ত্ব। এই ভার্নার জটিল যৌগ কিভাবে গঠিত বা কোঅর্ডিনেশন কম্পাউন্ড কিভাবে গঠিত সেইটা সম্পর্কে এই তত্ত্বটা দিয়েছিলেন। জটিল যৌগ বা কোঅর্ডিনেশন কম্পাউন্ডে কি কি থাকে? থাকে ধাতব পরমাণু, কেন্দ্রীয় ধাতব পরমাণু, এটাকে আমরা বলে থাকি কেন্দ্রীয় ধাতব পরমাণু থাকে, যেটাকে আমরা সেন্ট্রাল মেটাল আয়ন বলি। আর থাকে কিছু অ্যানায়ন, প্রসম কিছু প্রসম অণু বা কখনো কখনো ক্যাটায়নও থাকে। তারা এই কেন্দ্রীয় ধাতব যে পরমাণু বা সেন্ট্রাল মেটাল আয়ন, এই সেন্ট্রাল মেটাল আয়নের সঙ্গে কিভাবে যুক্ত থাকে, তাদের মধ্যে বন্ধনটা কীরকম হয়, সেইটা নিয়ে 1893 সালে ভার্নার তার সেই বিখ্যাত যে কোঅর্ডিনেশন থিওরি অর্থাৎ সবর্গীয় তত্ত্ব, সেই তত্ত্বটা তিনি প্রকাশ করেছিলেন। সেই সবর্গীয় যে তত্ত্ব, সেই সবর্গীয় তত্ত্ব অনুযায়ী আমরা দেখব যে সবর্গীয় যৌগ বা কোঅর্ডিনেশন যে কম্পাউন্ড, সেই কোঅর্ডিনেশন কম্পাউন্ডের প্রধানত দুটি অংশ থাকে। কোঅর্ডিনেশন কম্পাউন্ডের দুটি অংশ থাকে। একটি অংশ কি? একটি অংশ হলো সবর্গীয় স্তর, একটি অংশকে বলা হয় সবর্গীয় স্তর বা কোঅর্ডিনেশন স্পিয়ার, এটাকে বলা হয় কোঅর্ডিনেশন স্পিয়ার। আর দ্বিতীয় যে অংশটা, সেটাকে বলা হয় আয়নীভবন অঞ্চল, সেটাকে বলে আয়নীভবন অঞ্চল, অর্থাৎ আয়নাইজেশন স্পিয়ার। আয়নাইজেশন স্পিয়ার, এই দুটি অংশ সবর্গীয় স্তরের গঠনটা কেমন বা কোঅর্ডিনেশন স্পিয়ারের গঠনটা কেমন, তার মধ্যে কে কে থাকে, আর আয়নীয় অঞ্চল বা আয়নাইজেশন স্পিয়ারের গঠনটা কেমন, এবং সেটা সবর্গীয় যে যৌগটা যখন আমরা জলে দ্রবীভূত করি, অ্যাকুয়াস সলিউশনে যখন দিই, তখন তারা কিভাবে বা আয়নাইজেশন ঘটায়, তাদের আয়নীভবনটা কিভাবে হয়, এই দুটো নিয়ে আমরা প্রথমে আলোচনা শুরু করব। একটা উদাহরণ দিয়ে তোমাদের বললে বুঝতে পারবে যে এই যে দুটি অংশের কথা বললাম, একটা কোঅর্ডিনেশন স্পিয়ার আর একটা আয়নাইজেশন স্পিয়ার, এই দুটো একটা এক্সাম্পল দিয়ে দিলে তোমরা বুঝতে পারবে পরিষ্কার। দেখো, আমরা একটা জটিল যৌগ লিখছি CONH3(6)Cl3। এইখানে দেখো তৃতীয় বন্ধনীর মধ্যে বা থার্ড ব্র্যাকেটের মধ্যে একটা অংশ লিখেছি আর থার্ড ব্র্যাকেটের বাইরে একটা অংশ লিখেছি। এই তৃতীয় বন্ধনী বা থার্ড ব্র্যাকেটের মধ্যে যে অংশটা লিখেছি, এই অংশটাকে আমরা বলবো কোঅর্ডিনেশন স্পিয়ার, কোঅর্ডিনেশন স্পিয়ার বা সবর্গীয় স্তর। সবর্গীয় স্তরটা সবসময়ের জন্য তৃতীয় বন্ধনীর মধ্যে থাকে। এই সবর্গীয় স্তরে কারা থাকতে পারে? যে কোনো যে কোনো অ্যানায়ন থাকতে পারে, প্রসম অণু থাকতে পারে, আর তার সাথে থাকে কেন্দ্রীয় ধাতব পরমাণু। এইখানে দেখো কোবাল্ট, তোমাদের যে বলছিলাম সবর্গীয় যৌগ বা কোঅর্ডিনেশন কম্পাউন্ডে একটা কেন্দ্রীয় ধাতব পরমাণু থাকে, এখানে সেই কেন্দ্রীয় ধাতব পরমাণুটা হচ্ছে কোবাল্ট, এবং কেন্দ্রীয় ধাতব পরমাণুটা সবসময় কিন্তু কোঅর্ডিনেশন স্পিয়ারের মধ্যেই থাকবে। এবার এই যে তৃতীয় বন্ধনীর বাইরে একটা অংশ দেখো, এই Cl3, এই Cl3টা বলা হয়, এটাকে বলা হয় আয়নীভবন অঞ্চল, যেটা সেটাই হচ্ছে এই Cl3 আয়নীভবন অঞ্চলেই রইল। এদের এটা কি আয়নীভবন অঞ্চলে যে থাকে না, জলীয় দ্রবণে যখন আমরা এটাকে দ্রবীভূত করি, জলে দ্রবীভূত করি, তখন এই আয়নীভবন অঞ্চলে যে থাকে এ কিন্তু আয়নিত হয়। এখানে কটা ক্লোরিন আছে? তিনটে ক্লোরিন কিন্তু 3টি ক্লোরাইড আয়ন দেবে। ওই জন্য এটাকে আমরা বলি আয়নাইজেশন স্পিয়ার অথবা আয়নীভবন অঞ্চল।
বুঝতে পারলে দুটো জিনিস কি কি? প্রথমে বললাম সেটা হচ্ছে সবর্গীয় স্তর, তৃতীয় বন্ধনীর মধ্যে যেটি থাকে তার মধ্যে থাকে কেন্দ্রীয় ধাতব পরমাণু এবং আরও কিছু কিছু অ্যানায়ন বা প্রসম পরমাণু, কখনো কখনো অন্য ক্যাটায়ন বিশেষত থাকে না, সাধারণত অ্যানায়ন থাকে আর প্রসম পরমাণুই থাকে বেশি। আর এটা তৃতীয় বন্ধনীর মধ্যে থাকে সবর্গীয় স্তরটা, আর তৃতীয় বন্ধনীর বাইরে যে অংশটুকু থাকে সেটা হচ্ছে আয়নীয় অঞ্চল বা আয়নাইজেশন স্পিয়ার। এইবারে আমরা আসব সবর্গীয় যৌগে যে কেন্দ্রীয় ধাতব পরমাণু থাকে, এদের এই যে কেন্দ্রীয় ধাতব পরমাণু, এখানে যে কোবাল্টের কথাটা বললাম, এই কোবাল্টের কিন্তু দু ধরনের ভ্যালেন্সি থাকে, দু ধরনের যোজ্যতা থাকে। সেই দু ধরনের যোজ্যতা কি? প্রথম হচ্ছে এটাকে বলা হয় মুখ্য যোজ্যতা। দু ধরনের যোজ্যতা, মুখ্য যোজ্যতা, এটাকে আমরা বলে থাকি প্রাইমারি ভ্যালেন্সি। প্রাইমারি ভ্যালেন্সি বা মুখ্য যোজ্যতার আরেকটা নাম আছে, এটা হলো কি আয়নীয় যোজ্যতা। এটাকে আবার আয়নীয় যোজ্যতাও বলে। আয়নীয় যোজ্যতা থেকে, এই নামটা থেকে তোমরা বুঝতে পারছো আয়নীয় যোজ্যতা মানে কি? আয়ন উৎপন্ন করে, যারা জলে দ্রবীভূত করার পর জলে দ্রবীভূত হয়ে আয়ন উৎপন্ন করে। সেই আয়ন উৎপন্ন করে কিন্তু ওই যে কেন্দ্রীয় ধাতব পরমাণু, আমি এক্সাম্পলটা আরেকবার লিখলে তোমাদের পরিষ্কার হবে। এই যে কেন্দ্রীয় ধাতব পরমাণু, এই কেন্দ্রীয় ধাতব পরমাণুটা আছে কোথায়? কোঅর্ডিনেশন স্পিয়ারে বা সবর্গীয় স্তরে। একে জলে যখন দ্রবীভূত করব তখন কিন্তু যে আয়নটা উৎপন্ন করবে সে আয়নটা কেন্দ্রীয় ধাতব পরমাণু থেকে কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবে। সেটাকে কেন্দ্রীয় ধাতব পরমাণুর সঙ্গে নেই কোনটা? এইটা। তাহলে যখন আয়নিত হবে তখন কিন্তু কেন্দ্রীয় ধাতব পরমাণু থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এই থার্ড ব্র্যাকেট হলো, এর সাথে আয়নটা যেটা উৎপন্ন করলো সেটা কি 3Cl-। তাহলে এটা কত হবে? 3+, অর্থাৎ কোঅর্ডিনেশন স্পিয়ারটা 3+ হলো, আর বাইরের যেটা Cl3 ছিল সেটা 3Cl- দিল। এই যেটা দেখো Cl- এ কেন্দ্রীয় ধাতব পরমাণুর সঙ্গে কিন্তু যুক্ত থাকলো না, এ যেহেতু বাইরে ছিল আয়নিত হয়ে কেন্দ্রীয় ধাতব পরমাণু থেকে কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে। এটাকেই বলা হয় মুখ্য যোজ্যতা বা প্রাইমারি ভ্যালেন্সি বা আয়নীয় যোজ্যতা। তাহলে এখানে এর আয়নীয় যোজ্যতা কত হলো? আয়নীয় যোজ্যতা হলো 3। কটি ক্লোরিন আছে? 3টি ক্লোরিন। এটাই হলো আয়নীয় যোজ্যতা হলো কত? আয়নীয় যোজ্যতা হলো কত? 3। আর যারা আয়নীয় যোজ্যতা পূর্ণ করে কেন্দ্রীয় ধাতব পরমাণুর, তারা সাধারণত তৃতীয় বন্ধনীর বাইরে থাকে, অর্থাৎ আয়নী ভবন অঞ্চলে থাকে, আয়নাইজেশন স্পিয়ারেই থাকে। সেটাই হলো তার আয়নীয় যোজ্যতা বা প্রাইমারি ভ্যালেন্সি। আর সাধারণত এই যে প্রাইমারি ভ্যালেন্সি কিন্তু অ্যানায়ন দ্বারা পরিবৃত্ত হয়। দেখো ক্লোরাইড, সে অ্যানায়ন উৎপন্ন করেছে, ক্লোরাইড অ্যানায়ন। মুখ্য যোজ্যতা অ্যানায়ন দ্বারা সাধারণত পরিবৃত্ত হয়। এইবারে আমরা আসছি আরেকটি যোজ্যতা, যেটা বললাম, প্রথমটা বলেছিলাম কি মুখ্য যোজ্যতা, আর দ্বিতীয়টা হচ্ছে কি গৌণ যোজ্যতা। এটাকে সেকেন্ডারি ভ্যালেন্সি বলে। এই গৌণ যোজ্যতা বা সেকেন্ডারি ভ্যালেন্সিটা কি? গৌণ যোজ্যতা বা সেকেন্ডারি ভ্যালেন্সি হচ্ছে এই যে কোঅর্ডিনেশন স্পিয়ার তোমাদের বলেছিলাম যেটা থার্ড ব্র্যাকেট, এই থার্ড ব্র্যাকেটের মধ্যে ছিল কি আগের এক্সাম্পলটায় CONH3(6) আর Cl3। এই যে তৃতীয় বন্ধনীর মধ্যে অর্থাৎ সবর্গীয় স্তরে বা কোঅর্ডিনেশন স্পিয়ারে যেটা ছিল, এখানে দেখো অ্যামোনিয়া আছে, কটি আছে? 6টি আছে। এটাই হলো তার সেকেন্ডারি ভ্যালেন্সি বা গৌণ যোজ্যতা। এর মধ্যে কারা থাকতে পারে? বাইরে যেটা থাকে সেটা তো তোমাদের বললাম মুখ্য যোজ্যতা, এবং এটা সাধারণত অ্যানায়ন দ্বারা পরিবৃত্ত হয়। আর ভিতরে কারা থাকে? এই যেটা থাকে, এরা অ্যানায়ন হতে পারে, প্রসম কোনো যৌগ হতে পারে, অথবা কখনো কখনো ক্যাটায়নও হয়। এবারে এই যেটা সেকেন্ডারি ভ্যালেন্সি বললাম, এখানে সেকেন্ডারি ভ্যালেন্সি কত? তাহলে সেকেন্ডারি ভ্যালেন্সি 6। এর ভিতরে যারা থাকলো অর্থাৎ কোঅর্ডিনেশন স্পিয়ারের মধ্যে যারা রইল তাদেরকে আমরা বলে থাকি কিন্তু লিগ্যান্ড। এখানে লিগ্যান্ড হিসেবে কে রইল? অ্যামোনিয়া।
অ্যামোনিয়াটা হচ্ছে এখানে লিগ্যান্ড। এবং এই যে লিগ্যান্ডগুলো, এই লিগ্যান্ডগুলো বুঝতেই পারলে সব সময়ের জন্য সবর্গীয় স্তরে থাকে এবং জলে আয়নীভবনের পরে, আয়নাইজেশনের পরে তারা কিন্তু এই কেন্দ্রীয় ধাতব যে পরমাণু ছিল, সেন্ট্রাল মেটাল আয়ন ছিল, এই সেন্ট্রাল মেটাল আয়ন থেকে কিন্তু এরা কেউ বিচ্ছিন্ন হয় না। সেন্ট্রাল মেটাল আয়নের সঙ্গে কিন্তু এরা থেকে একটা জটিল আয়ন দেয়। এবারে আমরা আলাদা আলাদা করে লিখে দেখি। এই যেটা এখানে দেখালাম এটা হচ্ছে কি হলো, তার গৌণ যোজ্যতা। গৌণ যোজ্যতা, গৌণ যোজ্যতা তাহলে কত? গৌণ যোজ্যতা হলো তার 6। এখানে অ্যামোনিয়া যেটা বললাম, গৌণ যোজ্যতা পূরণ করে যে অ্যানায়ন বা যে প্রসম অণুগুলো, তাদেরকে আমরা বলে থাকি কি? লিগ্যান্ড। তাদের আমরা বলে থাকি লিগ্যান্ড। এখানে মুখ্য যোজ্যতা কি দেখতে পেলে? মুখ্য যোজ্যতা হলো, মুখ্য যোজ্যতা কত? মুখ্য যোজ্যতা হলো 3। আয়নীভবনটা কি করে হয়? এর আয়নীভবনটা আমরা দেখাই। CONH3 এই পুরোটা থেকে যায় 3+ আর 3Cl-। মুখ্য যোজ্যতা 3টে ক্লোরাইড আয়ন দিল, এর সম চার্জ বিপরীত হবে। এই যে জটিল আয়নটা তৈরি করেছে এর মাথায় চার্জ হলো কত? 3+, এর 3- দিয়েছে বলে বাইরে যদি 2- হয় তখন এর চার্জটা হবে কি? 2+। তাহলে লিগ্যান্ড যেটা সবর্গীয় স্তরে যেটা থাকে বা আমরা যেটাকে বলছি গৌণ যোজ্যতা, সেটা কিন্তু কেন্দ্রীয় ধাতব পরমাণুর সঙ্গে অ্যাটাচ থাকে, তারা কিন্তু আয়নিত হয় না। তাহলে বুঝতে পারলে দুটি যোজ্যতা, একটা হলো মুখ্য যোজ্যতা বা প্রাইমারি ভ্যালেন্সি, আর দ্বিতীয়টি হলো গৌণ যোজ্যতা বা সেকেন্ডারি ভ্যালেন্সি। তোমাদের যে বললাম মুখ্য যোজ্যতা যেটা, সেটা কোঅর্ডিনেশন স্ফিয়ারের বাইরে থাকে এবং তারা আয়নিত হয়, আর গৌণ যোজ্যতা যেটা, সেটা কোঅর্ডিনেশন স্ফিয়ারের মধ্যে থাকে, তারা আয়নিত হয় না। ভেতরে যেগুলো থাকে সেগুলোকে লিগ্যান্ড বলে। তোমাদের বলছিলাম এই যে গৌণ যোজ্যতা পূরণ করে কারা? অ্যানায়ন হতে পারে, প্রসম পরমাণু হতে পারে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই এরা হয়। কখনো কখনো দেখা যায় যে এর ভিতরে লিগ্যান্ড হিসেবে যে থাকে, অ্যানায়ন কখনো কখনো থাকে, সেই অ্যানায়ন কিন্তু একই সাথে মুখ্য যোজ্যতা এবং গৌণ যোজ্যতা দুটোই কিন্তু পূরণ করে কেন্দ্রীয় ধাতব পরমাণুর। আরেকবার বলি, কোঅর্ডিনেশন স্ফিয়ারের মধ্যে যখন অ্যানায়ন থাকে তারা কখনো কখনো একই সাথে মুখ্য যোজ্যতা এবং গৌণ যোজ্যতা দুটোই কিন্তু পূরণ করে কার? কেন্দ্রীয় ধাতব পরমাণুর। দেখো একটা এক্সাম্পল নিয়ে আমরা দেখি, একটা উদাহরণ আমরা লিখি। দেখো কোবাল্ট, এটা হচ্ছে কেন্দ্রীয় ধাতব পরমাণু, তোমরা জানো। ClNH3 বাইরে Cl2। এই যে ক্লোরিনটা ভেতরে চলে এসছে, এটা অ্যানায়নিক একটা লিগ্যান্ড। এই ক্লোরিনটা কিন্তু একই সাথে মুখ্য এবং গৌণ যোজ্যতা দুটোই কিন্তু পূর্ণ করছে। এখানে আমরা দেখি গৌণ যোজ্যতা কত, এখানে দেখব গৌণ যোজ্যতা কত। গৌণ যোজ্যতা দেখো, আর এটা নিয়ে কত হলো? 1+5, গৌণ যোজ্যতা হলো 6। এবার মুখ্য যোজ্যতা, মুখ্য যোজ্যতা এই 1 আর এই 2, 1+2 = 3। দেখো এই অ্যানায়নটা কিন্তু একই সাথে গৌণ যোজ্যতাও পূরণ করেছে, আবার মুখ্য যোজ্যতাও কিন্তু পূরণ করেছে কার? কেন্দ্রীয় ধাতব পরমাণুর। আমি যদি বলি এর যে কোঅর্ডিনেশন সংখ্যা বা সবর্গাঙ্ক, যেটা তোমাদের বলছিলাম টোটাল, তাহলে লিগ্যান্ড কটা হলো? লিগ্যান্ড দেখো টোটাল লিগ্যান্ড হলো 6টি। আর এর কোঅর্ডিনেশন নাম্বার বা সবর্গাঙ্ক কত হবে? যেগুলো কেন্দ্রীয় ধাতব পরমাণুর সঙ্গে সরাসরি যুক্ত তারাই হচ্ছে লিগ্যান্ড, তাদের সংখ্যাটাই হচ্ছে সবর্গাঙ্ক বা কোঅর্ডিনেশন নাম্বার। সেই সবর্গাঙ্ক কত? সবর্গাঙ্ক বা কোঅর্ডিনেশন নাম্বার কত? দেখো 1+5 = 6। অর্থাৎ গৌণ যোজ্যতা যত হবে তার সবর্গাঙ্কও ঠিক তত হবে। তাহলে এখানে দেখতে পেলে অ্যানায়ন কখনো কখনো মুখ্য এবং গৌণ দুটো যোজ্যতাই কি করছে? পূর্ণ করছে। এখানে একটা কথা বলে দিই,
এ আয়নীভবন যখন হবে কিভাবে হবে বলো তো? আয়নাইজেশনটা হবে কি করে? দেখো আমি তোমাদের বলেছি ভিতরে যেটা থাকবে থার্ড ব্র্যাকেটের মধ্যে সেইটা সব সময়ের জন্য একটা জটিল আয়ন দেবে, হোল 5, এটা একটা জটিল আয়ন দিল, প্লাস বাইরে কি আছে? ক্লোরিন, এ মাইনাস আয়ন দেবে। কটা ক্লোরিন আছে? 2টি। তাহলে এখানে চার্জ কত হবে? 2+। তাহলে এখানে দেখো 2টি ক্লোরাইড আয়ন দিল, কেন না বাইরে 2টি ক্লোরিন ছিল। ভিতরের যে ক্লোরিনটা আছে এই ক্লোরিনটা মুখ্য যোজ্যতা এবং গৌণ যোজ্যতা দু রকমের যোজ্যতা পূরণ করার সত্ত্বেও এ কিন্তু আয়নিত হলো না, যেহেতু এ কোঅর্ডিনেশন স্তরের ভেতরে রয়েছে, লিগ্যান্ড হিসেবে রয়েছে, তাহলে এ কিন্তু আয়নিত হচ্ছে না। এই ক্লোরিনটা কিন্তু আয়নিত হচ্ছে না, এ ভিতরেই রয়ে যাচ্ছে। এইবার একটা কথা এখানে বলে নিই, কেন্দ্রীয় ধাতব পরমাণু, এখানে কে আছে? কেন্দ্রীয় ধাতব পরমাণু কোবাল্ট। কেন্দ্রীয় ধাতব পরমাণুর কিন্তু জারণ স্তর নির্ণয় করা হয় কি করে? মানে এ কি জারণ অবস্থায় আছে সেটা নির্ণয় করা হবে কি করে? না তার মুখ্য যোজ্যতা যেটা, সেটাই হলো তার জারণ স্তর। যেহেতু এটা ধাতব পরমাণু, এর জারণ স্তর সবসময় কি হবে? তোমরা জানো ধাতুর ক্ষেত্রে কি হয়? প্লাস হয়। জারণ স্তরকে কীভাবে লেখা হয়? প্লাস দিয়ে লেখা হয়। এখানে আমরা সবর্গীয় যৌগ যখন পড়বো তখন জারণ স্তরকে আমরা রোমান হরফে লিখব, 1 বা 2, 3 এইভাবে আমরা লিখব। এর জারণ স্তর কত দেখো, তোমাদের বলছিলাম মুখ্য যোজ্যতা কত? এর 2 মুখ্য যোজ্যতা কত? এই 2 প্লাস এই ক্লোরিনের জন্য 1, কত হলো? 3। জারণ স্তর কত হবে? এই একই, তার মুখ্য যোজ্যতা যা সেটাই হলো তার জারণ স্তর। আমরা কিভাবে লিখব এটাকে? এইভাবে, কোবাল্ট 3, এটাই হচ্ছে এর জারণ স্তর। তাহলে জারণ স্তর কেন্দ্রীয় ধাতব পরমাণুর কীভাবে নির্ণীত হয়? সেটা হচ্ছে তার মুখ্য যোজ্যতা বা প্রাইমারি ভ্যালেন্সি বা আয়নাইজেবল যে ভ্যালেন্সি সেটা কত, সেটাই হলো তার মুখ্য যোজ্যতা। যদি বাইরে সব আয়নাইজেশান ভ্যালেন্সিটা বাইরেই থাকে তাহলে সেটাই তার মুখ্য যোজ্যতা, বা কখনো কখনো ভেতরে যে অ্যানায়ন থাকে সেটাও মুখ্য যোজ্যতায় যখন চলে আসবে তখন সেটাকে ক্যালকুলেট করে মুখ্য যোজ্যতা আগে নির্ণয় করতে হবে, প্রাইমারি ভ্যালেন্সি আগে নির্ণয় করতে হবে। সেটাই হবে সেন্ট্রাল মেটাল আয়ন বা কেন্দ্রীয় ধাতব পরমাণুর জারণ স্তর। এতক্ষণ আমরা যেটা শিখলাম ভার্নারের সবর্গীয় তত্ত্ব বা ভার্নার্স কোঅর্ডিনেশন থিওরি, যেটুকু শিখেছি তার উপরে 2-1টা কাজ আমি দিচ্ছি, একটু দেখিয়ে দেবো, আর বাকিটা তোমরা বাড়িতে করার চেষ্টা করো। কি না, এই যে কোঅর্ডিনেশন কম্পাউন্ড যেটা আমি তোমাদের শেখালাম সেটা কিভাবে গঠন করব, কোঅর্ডিনেশন কম্পাউন্ডটা কিভাবে তৈরি করব। দেখো এটা আমি লিখছি যৌগ, তারপরে লিখছি তার সংযুতি, আর তার গঠনটা আয়ন সংখ্যা, আর গঠন। এই 4টে স্টেজ আমরা ভাগ করলাম। কম্পাউন্ডটা লিখলাম, তার কম্পোজিশনটা আমরা লিখব, নাম্বার অফ আয়নস বলে দেব, তার স্ট্রাকচার তৈরি করতে হবে। কিভাবে দেখো, আমি একটা যৌগ লিখলাম এখানে কি আছে? কোবাল্ট আছে, 3টি ক্লোরিন আছে, আর 6টি অ্যামোনিয়া আছে। বি, এ আয়ন উৎপন্ন করছে কটি? নাম্বার অফ আয়ন, যখন জলে দ্রবীভূত করব নাম্বার অফ আয়ন উৎপন্ন করবে কটি? 4টি। নাম্বার অফ আয়ন উৎপন্ন করবে কটি? 4টি। আবার যখন বি যে যৌগ সেটা লিখছি COCl3 5NH3, COCl3 5NH3, এখানে 5। এ আয়ন উৎপন্ন করছে কটি? এ আয়ন উৎপন্ন করছে 3টি। আর সি একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ড COCl3, আর কটি অ্যামোনিয়া আছে? 4টি অ্যামোনিয়া আছে। এ আয়ন উৎপন্ন করছে 2টি। এ আয়ন উৎপন্ন করছে কটি? 2টি। এদের গঠনটা আমরা কি করে লিখব? অর্থাৎ এই যেটা কোঅর্ডিনেশন কম্পাউন্ড 3টি, কিন্তু A B C 3টি কোঅর্ডিনেশন কম্পাউন্ড, এ আয়নাইজেশান হয়ে 4টি
আয়ন ফর্ম করছে, এ 3টি আয়ন ফর্ম করছে, আর এ 2টি আয়ন ফর্ম করছে। এবার আমি যে কোনো একটা স্ট্রাকচার তোমাদের শিখিয়ে দিচ্ছি কীভাবে স্ট্রাকচারটা তৈরি করতে হবে। দেখো, আমি প্রথমে এটা শেখাই, মাঝখানেরটাই শিখিয়ে দিই। COCl3 5NH3 এ যখন আয়ন উৎপন্ন করছে, কটি আয়ন উৎপন্ন করছে দেখো এখানে, NH3 সরি, এ কটি আয়ন উৎপন্ন করছে দেখো, 3টি আয়ন উৎপন্ন করছে। তাহলে আমি আগে কোঅর্ডিনেশন স্পিয়ারটা থার্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দিই, সে একটা আয়ন দেবে, তারপরে আর কটাই আয়ন হবে, 2টি, কারণ কোঅর্ডিনেশন স্পিয়ার হবে একটি, বাকি 2টি, টোটাল হবে 3টি। এইবারে অ্যানায়নিক লিগ্যান্ড কে আছে এখানে, অ্যানায়নিক কে আছে দেখি, সে লিগ্যান্ড হয়েও থাকতে পারে বা আয়নাইজেশন স্পিয়ারেও থাকতে পারে, অর্থাৎ আয়নীভবন অঞ্চলেও থাকতে পারে। দেখো এখানে অ্যানায়নিক কে আছে, ক্লোরিন আর অ্যামোনিয়ার মধ্যে অ্যানায়নিক কে, ক্লোরিন। তাহলে এই ক্লোরিন 2টি অ্যানায়ন উৎপন্ন করলো, 2Cl-। তাহলে এখানে যখন 2Cl- হয়েছে আর ব্র্যাকেটের মধ্যে যে থাকবে সে একটা আয়ন হবে, এর চার্জ কত হবে, 2+। বুঝতেই পারলে, 2- যেহেতু থার্ড ব্র্যাকেটের মধ্যে কোঅর্ডিনেশন স্পিয়ারের মধ্যে যেটা থাকবে তার চার্জ হবে কি, 2+। এর মধ্যে এবার কে থাকলো, লিখে ফেলো, কোবাল্ট। 3টে ক্লোরিন ছিল, এর মধ্যে 2টো ক্লোরিন বেরিয়ে গিয়েছে, একটা ক্লোরিন থাকলো। এখানে কটা অ্যামোনিয়া আছে, 5টি, NH3 5। এইভাবে আমরা কিন্তু স্ট্রাকচারটা দেখব। তাহলে এই স্ট্রাকচারটা কীভাবে লিখব, এই স্ট্রাকচার হলো গঠন বা স্ট্রাকচার COCl-NH3 ব্র্যাকেটে Cl2, এই হলো এর স্ট্রাকচার। তাহলে এইভাবে আমরা আয়নটা তৈরি করে নিই। কী কী আয়ন দেবে, এখানে ও দেখবে 4টি, তার মানে কোঅর্ডিনেশন স্পিয়ার একটি, বাইরে 3টি ক্লোরাইড আয়ন দেবে, সেইভাবে তৈরি করবে, বাইরে থাকবে Cl3। এইভাবে এটাও তোমরা করে ফেলবে বাড়িতে। তাদের গঠনটা কী হবে আলাদা আলাদা করে A, B এবং C, এটা নিজেরাই বাড়িতে তৈরি করে ফেলবে। আজকে তাহলে এই পর্যন্ত। এরপরে আমরা নতুন ভিডিওতে অন্য জিনিস নিয়েই আলোচনা করব।